হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডির জন্য অন্য একটা ম্যাথ ক্লাস নিয়ে আসলাম। আর এখানে আপনি এসএসসি জিডির ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন। আপনাদের এক্সাম পর্যন্ত রেগুলার ভিডিও আপলোড হবে। দেখুন, প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, ডিভাইডিং দ্য অ্যামাউন্ট অফ 18,144 অ্যামং 3 পিপল এবিসি। এবিসির মধ্যে এই যে এত টাকাকে 18,144 টাকাকে 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে কি অনুপাতে? 3:5:8 অনুপাতে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে বি যে পরিমাণ টাকা পাবে তাই এ থেকে কত বেশি জিজ্ঞাসা করছে। মানে এখানে বি এ থেকে কত বেশি পাবে। তো এখানে এটা হচ্ছে এ, বি, সি। তো এখানে যেহেতু বি এর থেকে বেশি পাচ্ছে, কত বেশি? এখানে অনুপাতে কত বেশি? 2 বেশি। ওকে, তো ডাইরেক্ট আমি 2 অনুপাত বাইর করে নিই টোটাল টাকার, কারণ এখানে বি এর থেকে কত বেশি? 2 বেশি। ওকে, তো 2 কতর মধ্যে টোটাল টাকা, টোটাল অনুপাতটা কত? এখানে 5 আর 3 8, 8 8 কত? 16। টোটাল 16-র মধ্যে 2 ভাগ কি বি বেশি, তো ইন্টু কত? টোটাল টাকা 18,144। ওকে, তো আমি যদি কাটি 2 দিয়ে 8 দুগুণে 16, 8 দিয়ে এটারে কাটলে 8 দুগুণে 16, 2 থাকে 21, আবার 8 দুগুণে কত? 16, 5 থাকে 54, 8 দিয়ে এটারে 6টা 48, 7 8 56 বেশি হয়ে যাব, 6টা 48, এখানে 6 থাকে 64, 8 8 64। তাহলে এখানে বি কত বেশি? 2,268 টাকা বেশি। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ কার ট্রেভেল 105 কিলোমিটার ইন 3 আওয়ার্স। একটা কার কি করে? গাড়ি 3 ঘন্টাতে 105 কিলোমিটার যায়। তো নর্মালি স্পিড কত? স্পিডটা কি প্রতি ঘন্টাতে কত কিলোমিটার যায়? তো 3 ঘন্টাতে যদি 105 কিলোমিটার যায়, 1 ঘন্টাতে কত? 3 দিয়া ভাগ, 3 দিয়া ভাগ করলে 3 3 9, 3 5 15, মানে 1 ঘন্টাতে কারের যে স্পিডটা সেটা কত? 35 কিলোমিটার পার আওয়ার। ওকে, যখনই আমরা স্পিড বার করি তখন কি করি? টোটাল ডিস্টেন্স যেটা হবে এটা কত টাইম সেটা দিয়ে ভাগ, ডিস্টেন্স বাই টাইম, সেটা হচ্ছে আমার স্পিড, সরি টাইম, এর সেটা হচ্ছে স্পিড বা ভেলোসিটি। তো এখানে কারের যে স্পিড সেটা কত? 35 কিলোমিটার পার আওয়ার। আর একটা ট্রেন আছে, ট্রেনের কত? 4 ঘন্টাতে এত কিলোমিটার যায়। তাহলে ট্রেনের স্পিড কত হবে? এই যে টোটাল ডিস্টেন্স 252 ডিভাইড বাই কত? 4, 4 দিয়ে এটারা ভাগ করলে 4 6 24, 1 থাকে 12, 3 4 12। তাহলে এই যে ট্রেন যেটা আছে ট্রেনের স্পিডটা কত? 63 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 63 কিলোমিটার ভ্রমণ করে। জিজ্ঞাসা করলো ট্রেনের সাথে গাড়ির গতির অনুপাত। এই যে ট্রেনের সাথে গাড়ির, মানে ট্রেনটা আগে হবো, ট্রেন আর গাড়ির কারের অনুপাত বার করতে দিছে। তো ট্রেনের কত? ট্রেনটা আগে 63 আর গাড়ির কত? 35। ওকে, তো এখানে 3 দিয়া যাব, 3 দিয়ে যাব না, 7 দিয়ে যাব, 7 নং 63, 7 দিয়ে 5 7 35। তো এখানে অনুপাতটা কত হলো? 9:5। কার? আমার ট্রেন আর কারের অনুপাত। ওকে, কিন্তু এখানে কত হচ্ছে? ট্রেনের সাথে গাড়ির অনুপাত। এই বাংলাটাতে উল্টা হয়েছে, অ্যাকচুয়ালি ইংলিশটাতে এটা ছিল দি রেশিও অফ স্পিড অফ দ্য কার টু দ্যাট ট্রেন, দ্যাট অফ ট্রেন, মানে কার আগে, কারের আগে ট্রেনের পরে। তাহলে এটা আমি জাস্ট উল্টা করে কত? 5:9টা হবো। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন, এটার ভ্যালু বার করতে দিছে। তো এটার ভ্যালু বার করলে নর্মালি এই ধরনের সিম্পলিফিকেশন থাকলে আমি কি রুল অ্যাপ্লাই করুম? বদমাস রুল, বদমাস রুল অ্যাপ্লাই করুম। ওকে, তো বদমাসের এটা ব্যাকেট, ব্যাকেট তো এখানে নাই, এরপরে অফ, এরপরে ডিভিশনস, এরপরে মাল্টিপ্লিকেশন, এরপরে এডিশন। মানে সবচেয়ে প্রথমে এখানে যা আছে এর মধ্যে ডিভিশন আগে হবো, ভাগ আগে হবো। ওকে, তো এখানে ভাগটা আগে করুম যতগুলো আছে টার্ম। আমি যদি এই দেখুন ভাগে কি হয়, আমি 4 ভাগ ডিভাইড কত 8 আছে, তো এই সাইডেরটা দিয়া, ডান সাইডেরটা দিয়ে এটার ভাগ, মানে 4 বাই কত? 8। তাহলে এই টার্মটার আমি দেখি, এখানে 7 ইন্টু আছে আর এটা কত? 4/8। তো এখানে এটা দিয়ে কাটলে কত? 2, 4 দিয়ে এটারও 2, তার মানে কত? 7/2। এই আমি উপরেরটা যেটা এটা পেলাম 7/2। এবার নিচেরটা যদি আমি করি সেম, এখানে কত? এই যে 25 বাই কত? 125। ওকে, তার সাথে কত? 5 পূরণ আছে। তো আমি 25 দিয়ে এটারে কাটলে 5 25 125, আর 25 একে 25, মানে নিচে 1, এখানে আছে প্লাস। এটা দেখি সেম কত? 4/8, আর লগে কি আছে? একটা 5 আছে। তো এখানে এটা কাটলে কত? 2, মানে 5/2, 5/2। ওকে, এখানে এটা যে 4/16, 4/16, আর লগে কি আছে? একটা 8 আছে। তো 4 দিয়ে এটারে কাটলে 4 4 16, আর এই 4 দিয়ে এটারে 4 2 8,
তাহলে এখানে একটা কত 2 মাইনাস এখানে যদি করি সেম ডিভাইড কত 4/2 আর লগে কি আছে একটা 7 আছে 2 দিয়ে এটারে 2 দুগুণে 4 আর এখানে 7 দুগুণে 14 ওকে এখানে যদি করি আমি এই যে 7/4 আছে 7/4 আর লগে কি আছে একটা 8 আছে এখানে এই 4 দিয়ে এটারে 4 দুগুণে 8 কাটা যায় 7 দুগুণে কত 14 এখানে ওকে তো এখানে তো 1 নিচে মানে কিছু না আমার সেম 7/2 প্লাস এখানে যদি আমার উপরে এভাবে ভগ্নাংশ থাকে তাহলে এই উপরের নিচেরটা এখানে নিচে নেমে যাব মানে কত 5/4 2 দুগুণে 4 মাইনাস এখানে 14 ক্যান্সেল কত 1 ওকে তো এই দুটার মধ্যে আমি এলসিএম নিতে পারি বা তিনোটাই এলসিএম নিতে পারি কত যাব এলসিএম 4 কারণ এই 4 দিয়ে 4 এর 2 দিয়েও ভাগ যাব তো 2 দিয়ে 4 এ কয়বার যাব দুইবার 7 দুগুণে কত 14 প্লাস 4 দিয়ে এটার কয়বার যাব একবার 5 একে 5 আর এখানে কিছু না মানে 1 আছে 4 একে 4 ওকে তাহলে উপরে করতে পারি 14 আর 5 এ কত 19 আর মাইনাস কত আছে 4 নিচে 4 আছে এটা যদি মাইনাস করি 19 থেকে 4 গেলে কত 15/4 তাহলে কোনটা অপশন কারেক্ট অপশন নাম্বার সি কারেক্ট এটা একটু লেন্দি ক্যালকুলেশন দিছে বাকি পরীক্ষাতে এরকম আসে কখনো কখনো অল্প টাফ কোশ্চেন সিম্পলিফিকেশনে আসে বাট আপনি সিস্টেমেটিক করলে কখনো মিস্টেক হবে না নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে অন সেলিং এ বুক অ্যাট 8/5 অফ দ্য মার্কেট প্রাইস দেয়ার ইজ এ লস অফ 20% মানে কোনো একটা বই আছে এই বইয়ের বাজার মূল্যের যদি বাজার মূল্যের 15/8 যদি আমি একটা বই বিক্রি করি মানে এর কথার অর্থ কি যদি বাজার মূল্য এমআরপি দেওয়া আছে যদি 15 টাকা থাকে আমি যদি সেলিং প্রাইস 8 টাকায় বিক্রি করি তাহলে এখানে কি হয় 20% লাভ হয় তাহলে বললো কি বইটির বাজার মূল্য ও মূল্যের অনুপাত মানে কস্ট প্রাইস এই যে মার্কেট প্রাইস হচ্ছে বাজার মূল্য আর কস্ট প্রাইস মানে কিনা দাম সেটার অনুপাত বার করতে দিছে ওকে তো এখান থেকে একটা জিনিস দেখুন সেলিং প্রাইস মানে যদি আমি 8 টাকায় বিক্রি করি তাহলে 20% ক্ষতি হয় এর কথার অর্থ কি আমার যে কস্ট প্রাইস ছিল সেটার যদি আমি 100% ধরি তাহলে আমার সেলিং প্রাইস কততে করছি 20% ক্ষতি মানে কি 80%-এ আমি সেল করছি তবে আমার 20% ক্ষতি হবো মানে কস্ট প্রাইস মানে আমার কিনা মূল্য ক্রয় মূল্য যদি 100% হয় ওটার থেকে আমার 20% তখনই ক্ষতি হবো যদি আমি 80%-এ বিক্রি করি আর সেলিং প্রাইস দেওয়াই আছে এখানে কত 8 তার মানে 80% বরাবর কত এখানে 8 টাকা আর 80% একটা পার্সেন্ট যদি আপনি পান আর একটা পার্সেন্ট বাইর করতে পারবেন তো 80% 8 টাকা হলে 100% কত একটা পার্সেন্ট থাকলে আর একটা পার্সেন্ট সিম্পল যেটা বাইর করতে লাগে সেটা উপরে আর যেটা আছে সেটা নিচে আমার 80% আছে আমার 100% লাগে মানে কস্ট প্রাইসটা লাগে তবে আমি এটার সাথে অনুপাত বাইর করতে পারবো তো ইন্টু কত যেটার মান আছে এই যে 80 মান আছে 8 তো এখানে 0 0 ক্যান্সেল 8 আর 8 ক্যান্সেল 1 মানে শুধু 10 তার মানে এই যে 100% মানে আমার কস্ট প্রাইসটা কত 10 টাকা তো অনুপাত বার করতে দিছে আমার মার্কেট কার মধ্যে মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে তো মার্কেট প্রাইস কত 15 আর কস্ট প্রাইস কত 10 ওকে কাটাকাটি করলে 3 5 15 আর 5 দুগুণে 10 তার মানে 3:2 অনুপাতে আছে অপশন নাম্বার ডি কারেক্ট ওকে নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে একটি নিবন্ধে 10% ছাড় দেওয়ার পরও 10% লাভ রয়েছে কোনো একটা নিবন্ধ আর্টিকেল বিক্রি করা হয়েছে এই বিক্রিতে যদি আমি 10% ডিসকাউন্ট দিই মানে কার উপরে ডিসকাউন্টটা দেওয়া হয় এমআরপি মার্কেট প্রাইসের উপরে ডিসকাউন্ট দেওয়া হয় এটার উপরে 10% ডিসকাউন্ট দেওয়ার পরও কি 10% লাভ হয়েছে তো লাভ কখনো আমার কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য যেটা আছে সেটার উপরে লাভ হয় আমি ধরি আমার ক্রয় মূল্য কত 100 টাকা তাহলে 10% লাভ মানে কি 100 10% কত 10 টাকা তাহলে আমার সেলিং প্রাইস যেটা বিক্রয় মূল্য কত করতে লাগবে 110 টাকা করতে লাগবে তবে আমার 10 টাকা লাভ হইব আর 10 টাকা লাভ মানে 100 টাকার মধ্যে 10% লাভ ক্লিয়ার এর জন্য আমরা 100 ধরি 100 ধরলে ক্লিয়ার হবো যত পার্সেন্ট বের করতে ইজি তাহলে আমি কস্ট প্রাইস যদি 100 টাকা ধরি তাহলে আমার সেলিং প্রাইস কত হবে 110 টাকা তবে আমার 10% লাভ হবো ওকে এবার এটা তো সেটা যদি এমআরপির হিসাবে এবার এমআরপিটা যদি আমার 100% ছিল কোনো জিনিস 100%-এ থাকে এখানে ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয় এমআরপির উপরে দেওয়া হয় কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে 10% ডিসকাউন্ট দিছে তাহলে 100%-এর উপর 10% যদি ছাইরা দিই কত 90%-এ বিক্রি করছে তার মানে আমার যে সেলিং প্রাইসটা বিক্রি করছি কত 90%-এ আর 90% বরাবর কত 110 টাকা তাহলে আমার এমআরপি কত ছিল সেটা বের করতে লাগে কারণ এখানে জিজ্ঞাসা করছে যদি আমি ডিসকাউন্টটা না দিতাম হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ হোয়েন নো ডিসকাউন্ট ইজ গিভেন
মানে কোনো ডিসকাউন্ট যদি না দিতাম তাহলে কত লাভ হতো, তার মানে আমি এমআরপি রেটেই বিক্রি করতাম, তো এমআরপিটা লাগে। তো এখানে আমার 90% বরাবর আছে কত, 110 টাকা। তাহলে এমআরপি কত, 100%। তো একটা পার্সেন্ট থাকলে আরেকটা পার্সেন্ট ইজিতে, যেটা আছে সেটা নিচে 90 আর 100% লাগে উপরে, আর এটা কত, 110 টাকা। এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, আর তো যাবো না কাটাকাটি। তো উপরে পূরণ করলে 11 কে 11 আর 2টা শূন্য 9 আছে, 9 দিয়ে যদি এটা ভাগ করি কয়বার যাব, 9 কে 9 2 থাকে 20, 9 দুগুণে কত, 18, আবার 2 থাকে 20, 9 দুগুণে 18, পয়েন্ট 2 থাকে, আবার 9 দুগুণে 2 2, এরকম যাইতে থাকবো। তার মানে কত, আমার এমআরপি যেটা সেটা কত হইতেছে 122.22। ওকে, এবার এটা হচ্ছে এমআরপি। জিজ্ঞাসা করছে লাভ কত হইতো, তো এখানে 100 টাকা হয়েছে আমার কিনা, অরিজিনাল কস্ট প্রাইস কত ধরছিলাম, 100 টাকা। তাহলে এখানে লাভ কত হতো, 22 টাকা, 22.22 আমার লাভ হতো। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, যদি আমি কোনো ডিসকাউন্ট না দিতাম তাহলে এমআরপি রেটেই বিক্রি করতাম, আর এমআরপি কত পাইছি, 122 টাকা 0.22 আছে। তো এখানে 122.22 থেকে 100 টাকা বাদ দিলে কত, 22.22, এটা আমার লাভ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 75 কিলোমিটার একটি বৃত্তাকার সাইক্লিক ট্র্যাকের চারপাশে একটি রেসে দুজন সাইক্লিক ঘন্টায় 30 কিলোমিটার, আরেকজন 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রাইড করছে। মানে এরকম একটা গোল ট্র্যাক আছে, এই ট্র্যাকের মধ্যে সাইকেল রেসিং চলতেছে দুজনে, আর যে ট্র্যাকের দৈর্ঘ্য সেটা কত, 75 কিলোমিটার। দুজনের মধ্যে একজনের স্পিড হয়েছে 30 কিলোমিটার পার আওয়ার। সাপোজ দুজন এখান থেকে স্টার্ট হয়েছে, তো একজন সাপোজ এ যেটা আছে তার স্পিড কত, 30 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার যায়। আর বি যেটা তার সেটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টা সে 25 কিলোমিটার যায়। বললো যেখান থেকে তারা শুরু করেছে, যেখান থেকে শুরু করছে সেখানে কতক্ষণ পর তাদের আবার দেখা হবে, দুজন মিলে কত, আবার এই জায়গাটাতে কখন মিলবে সেটা জিজ্ঞাসা করছে দুজন। তো এরকম ঘুরতে ঘুরতে, যেহেতু একজনের স্পিড বেশি ও আগে যাবে গা, ঘুরতে ঘুরতে কোনো এক সময় তো আবার দুজন এখানে মিলবে। তো কখন মিলবে, নর্মালি যখনই এ ধরনের থাকে তখন কি হয়, দুজনের টাইমিংয়ের মানে এলসিএম, দুজনের টাইমিংয়ের এলসিএম যেটা আমার সেটাই সেই টাইমটাতে মিলবে। আমি সাপোজ বলি দুজন দুইটা টাইমে চলতেছে, একজন এখানে 1 পাক ঘুরতে এখানে 5 মিনিট লাগাইতেছে, কারণ আমার এখানে মিলতে লাগে, আরেকজন 4 মিনিট লাগাইতেছে। তো তখন তারা এই জায়গায় কত মিনিট পরে মিলবে, এই দুজনের এলসিএম। ওকে, তো তাহলে এইখানের প্রথম আমার এ যেটা আছে তার টাইম কত, কিভাবে বাইর করুম, টাইম বাইর করার রুল কি, দূরত্ব বাই সময়। তো এখানে 1 পাক ঘুরতে কত টাইম লাগবো, 1 পাক ঘুরতে এই যেটা আছে টাইমটা, টাইম কত হইব, টোটাল ডিস্টেন্স কত, 75 1 পাকের, সরি 75, আর ও 1 ঘন্টাতে কত কতটুকু যায়, 30 কিলোমিটার, তাহলে 30, টোটাল কত ঘন্টা, 75/30, এত ঘন্টা লাগবে। ওকে, আর যেটা বি আছে, বির কত টাইম লাগবে, সেম ডিস্টেন্স 75, তার স্পিড এবার প্রতি ঘন্টায় কত, 25, তাহলে 25 দিয়ে ভাগ, কারণ প্রতি ঘন্টা কথার অর্থ 1 ঘন্টাতে 25 কিলোমিটার যায়, তাহলে 75 কিলোমিটার যাইতে কত ঘন্টা লাগবে, 25 দিয়ে ভাগ। ওকে, তাহলে এত ঘন্টা লাগবে। এবার দুজনের টাইম পেয়ে গেছি, একটা 75/30 আর একটা 75/25। তো আমি মাত্র বললাম তারা কখন মিলবে, তাদের এলসিএম, এই দুটা সংখ্যার এলসিএম, একটা 75 কত 30 আর একটা 75/25। এবার এই ধরনের ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের এলসিএম কিভাবে বের করবেন, আমার এলসিএম এসসিএফ এর একটা ভিডিও আছে, গিয়ে দেখতে পারেন, বহু সিম্পলি বুঝাইছি। যখনই ভগ্নাংশের এলসিএম বের করতে লাগে, এলসিএম বা এসসিএফ যেটা বের করতে লাগে, তখন আমার এলসিএমটা লাগে। তাহলে এই উপরের গুলো এলসিএম বের করুন, মানে উপরের দুইটা সংখ্যার এলসিএম, এই যে 75, দুই জায়গায় 75 আছে, আর নিচে যেটা আছে সেটার এসসিএফ বের করুন। এলসিএম বের করার রুল হচ্ছে এটা, ভগ্নাংশের এসসিএফ কার 30 আর 25-এর। ক্লিয়ার? আর যদি এসসিএফ বের করুন, মানে যেটা আমার মেন টার্গেট, এলসিএম হলে তো উপরেরটার এলসিএম আর নিচেরটার এসসিএফ, আর যদি এসসিএফ হয় উপরেরটার এসসিএফ আর নিচেরটার এলসিএম, উল্টাটা। তো আমি যদি এই দুটা সংখ্যার এলসিএম বের করি, প্রথমে দুটা যদি সেম সংখ্যা হয় তাহলে এলসিএমটা কি হয়, সেমই হয়। তাহলে উপরেরটার এলসিএম কত, 75। ওকে, আর নিচেরটার এসসিএফ কিভাবে বের করুম, এই যে 30 আর 25-এর মধ্যে এসসিএফ বের করার রুল কি, আমি ভাঙ্গামু, 5 দিয়ে যাব, 5 6 30, 5 5 25, আর তো যাব না। তো যতক্ষণ পর্যন্ত দুইটারে যাচ্ছে, এই যে দুইটারে যাইতে 5 দিয়ে একবারেই গেছে, তো অতটুকুই আমার এসসিএফ 5।
ওকে, তাহলে এই যে এটা হচ্ছে এসসিএফ আর এটা হচ্ছে এলসিএম। আমার টার্গেট হচ্ছে এলসিএম বাইর করা, ভগ্নাংশের এলসিএম, পুরো যত এলসিএম আছে বাইর করা শিখাইছি, ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখতে পারেন। তো 5 দিয়ে এটারে কবে যাব, 15 বার 5 15 75, তাহলে টোটাল তাদের টাইমটা কত লাগবো, 15 ঘন্টা পরে তারা মিলবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি প্রেজেন্ট এজ অফ এ ফাদার ইজ টোয়াইস দ্যাট অফ হিজ সন, মানে একজন বাবার বর্তমান বয়স তার ছেলের বয়সের কি দ্বিগুণ। এরপরে বললো 68 বছর পর তার অনুপাত কত হয়, মানে বাবা ছেলের বয়সের অনুপাত 7:4 হবে। তাহলে ছেলের বর্তমান বয়স নির্ণয় করতে দিছে। তো আমি যদি ছেলেরটা জানি তাহলে বাবারটাও নিয়ে নিতে পারুম, কারণ ছেলের ডবল হচ্ছে বাবারটা। তো আমি ধরে নিই ছেলের বর্তমান বয়স কত, x বছর, তাহলে বাবার বর্তমান বয়স কি হবো, 2x। ওকে, এবার বললো 68 বছর পর তাদের অনুপাত, তো বাবার বর্তমান বয়স যদি 2x, 68 বছর পরে কি হবো, 68 যোগ হবো 8.5। আর ছেলেরটা কি হবো, সেম বর্তমান x বছর, 68 বছর পরে কত, 8.5 যোগ হবে। আর যে অনুপাত নর্মালি এভাবেও লেখা যায়, এই যে x বাই, মানে যে 7:4 আছে, মানে 7/4ও লেখা যায় বা 7:4ও লেখা যায়। তো অনুপাত মানে উপর নিচে লেখা যায়, তো এর জন্য আমি বাবা ছেলের উপর নিচে লিখছি, আর অনুপাতটা কত, 7/4। এবার এখানে আছে, এখান থেকে আমার এক্সট্রা লাগে কারণ ছেলের বয়স, তো ক্রস মাল্টিপ্লিকেশন উপর নিচে। আমি যদি এটা পূরণ করি, 4 দিয়ে পুরা পূরণ, 4 দুগুণে কত হয় 8x, 4 দিয়ে আবার এটারও পূরণ, 4 5 কত 20, আর 2 আছে 4 8 32, 34। এখানে 1 গড় পর দশমিক, মানে 34.0, মানে শুধু 34, ইকুয়াল টু 7 দিয়ে এটারও পূরণ করলে কত 7x, প্লাস এটা পূরণ করলে 5 7 35, 3 আছে 7 8 56, 3 59, 59.5। ওকে, এবার এখান থেকে এক্স লাগে, এই এক্সটা 7xটা একদিকে নিয়ে আসি, 8x, এই 7xটা এদিকে আসলে -7x ইকুয়াল টু কত 59.5, আর -34 আছে 0.0, লিখলে হবো না লিখলে হবো। তো x ইকুয়াল টু, আমি যদি এটার থেকে এটা মাইনাস, তো মাইনাস করলে 0.5 এর 0 মাইনাস করলে 5, পয়েন্টের জায়গায় পয়েন্ট, 9 থেকে 4 গেলে কত 5, এখানে 5 থেকে গেলে 2, 25.5। তাহলে ছেলের বর্তমান বয়স কত, 25 বছর, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ সিলিন্ডার হ্যাজ এ ডায়ামিটার অফ 14 সেন্টিমিটার। সিলিন্ডার মানে কি, এই যে ব্যালন যেটা আছে, ব্যালন আকৃতি, নর্মালি আমাদের সিলিন্ডার যে সিলিন্ডার আকৃতি। তো এটা একটা সিলিন্ডারের এটা কি হাইট, উচ্চতা, আর এখানে এটা কি ব্যাসার্ধ। আর তো এখানে দেওয়া আছে ডায়ামিটার, মানে ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার। ব্যাস কোনটা হয়, পুরাটা ব্যাস, মানে ডি দেওয়া আছে এখানে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক, এই যে তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, মানে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। এরপরে দেওয়া আছে এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, বাঁকা পৃষ্ঠ কোনটা, এই যে সাইডেরটা, এটার কয় কার্ভ সারফেস এরিয়া, যে কার্ভ সারফেস এরিয়া দেওয়া আছে এই সাইডেরটা, সেটা দেওয়া আছে কত 220 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিলিন্ডারের আয়তন বাইর করতে দিছে। এবার কত হয়েছে, আয়তন বাইর করতে দিছে। সিলিন্ডারের আয়তন ফর্মুলা আমরা নর্মালি কি জানি, পাই আর স্কোয়ার এস। আর তো আমার কাছে আছে কিন্তু এস নাই, তাহলে এসটা এই যে ক্ষেত্রফল দেওয়া আছে সেটার থেকে মানে বাইর করতে লাগবো। তো সিলিন্ডারে একটা ব্যালনের বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 পাই আর এস। ওকে, এই যে সাইডের ক্ষেত্রফল কালি সেটা হচ্ছে 2 পাই আর এস ব্যালনের। তো 2 পাই আর এস ইকুয়াল টু দেওয়া আছে আমার 220। তো এখানে 2 পাইয়ের মান কত 22/7 ইন্টু আর কত আমার 7 ইন্টু এইচ 9 ইকুয়াল টু 220। এইখানে এই 7 7 ক্যান্সেল, আমি 22 দিয়ে এই 22 কাটতে পারি, একবার যাব মানে 10, আবার এই 2 দিয়ে এটারে কাটতে পারি কত 5, তার মানে এইচ ইকুয়াল টু কত পেলাম, এইচ ইকুয়াল টু 5। তো এইচ পেয়ে গেছি, এবার আমার ভলিউম বাইর করে নিতে পারুম আয়তন। তো আয়তন এখান থেকে যদি বাইর করি, আয়তনটা কি পাই আর স্কোয়ার এইচ, তো পাইয়ের মান হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে আর দুইবার পূরণ 7 ইন্টু 7, আর এইচ কত এখানে 5, একটা 7 ক্যান্সেল, আর এখানে আমি যদি পূরণ করি 22 আছে, তার সাথে এখানে 7 আর 5 কত 5 7 35, তো এটা পূরণ করে নিই 35, 2 পূরণ করলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6 7, এখানেও 0 7 মানে 077। তাহলে এই যে এটা আয়তনটা কত 770 সেন্টিমিটার কিউব। আর আয়তন যেটা হয় সেটা সবসময় কিউবে হয়, এখানে আমি অপশানটা দিতে ভুলে গেছি, তো অপশানটা এটা হবে 770 সেন্টিমিটার কিউব। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইফ এ 3 ডিজিট নাম্বার,
3 ডিজিট একটা নাম্বার দেওয়া আছে 7x6 is divisible by 11 then the value of x, মানে এই নাম্বারটা যদি 11 দ্বারা ভাগ যায়, 11 দ্বারা ভাগ যায় তাহলে x এর মান বাইর করতে দিছে। এবার কত হচ্ছে কোন সংখ্যা 11 দ্বারা ভাগ কখন যাব, যে কোনো সংখ্যা 11 দ্বারা ভাগ তখনই যাব, যেমন আমি কইতেছি 9416 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা কি 11 দ্বারা ভাগ যাব কিনা। ভাগ যাওয়ার জন্য একটাই রুল, এই যে আমি অড প্লেসের গুলা যোগ করুম মাইনাস ইভেন প্লেসের গুলা, 11 রুল রয়েছে। তো এই যে ভাগ ডিভিজিবিলিটি রুল, 3-এর ভাগ কখন হবো, 5-এর, 7-এর, 11-র, 13-র, তো একটা ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, পুরো সব ডিভিজিবিলিটি রুলগুলো শিখাইছি। তো 11 দিয়ে কখন যায়, এই যে অড প্লেস, প্রথম অড প্লেসের গুলা যোগ করুন 6 + 4 মাইনাস ইভেন প্লেসের গুলা, এই যে 1 + 9। ওকে, তো যোগ করার পর এখানে 10 - 10, যেটা হবো এটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে 11 দ্বারা ভাগ যাব। এখানে 0 হয়েছে তো 0 তো 11 দিয়ে ভাগ যাব, তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাব। ওকে, যতই হোক এখানে যদি 11 হতো 11 দিয়ে ভাগ যাব, মানে 11 দিয়ে ভাগ গেলে হয়েছে। তো এখানেও সেম এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাব, কিন্তু এই রুল হিসাবে দেখাইতে হলে আমার অ্যাটলিস্ট 4টা দরকার। তো আমি সংখ্যাটা সাপোজ ধরে নিই আগে 0 ধরে 7 আর একটা কথা আছে 6, তাহলে সেম রুল হবে এখানে, এটা যোগ, এই যে 6 + 7 মাইনাস ইভেন প্লেসেরটা মানে জোড় প্লেসেরটা x + 0। ওকে, তো ইকুয়াল টু এটা যদি করি আমি কত হইতেছে এখানে 13 - x। এবার কত হচ্ছে এই সংখ্যাটা আমার 11 দিয়ে ভাগ যেতে লাগবে, তবে এটা ভাগ যাব, পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাব। আর যেহেতু কোশ্চেনে কইছে 11 দ্বারা ভাগ যায়, তার মানে আমার এটা 11 দ্বারা ভাগ যাবই। তো 11 দ্বারা ভাগ যাইতে হলে এখানে x এর মান কত বসাইতে পারবো অপশন থেকে দেখে, 3 যদি বসাই তাহলে হইতেছে কত 10, হইব না, 11 দ্বারা ভাগ যাব না। 2 যদি বসাই তাহলে এই যে 13 - 2, তাহলে কত হইতেছে 11 হইতেছে, 11 দ্বারা ভাগ যাব। ওকে, তাহলে অপশন x এর মান যদি b হয় তাহলে এই সংখ্যাটা কি হবে 11 দ্বারা ভাগ যাব। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, a and b can do a piece of work in 10 days and 15 days respectively, মানে কোনো একটা কাজ আছে যেটা এ একলা 10 দিনে করতে পারে আর বি 15 দিনে করতে পারে। এবার তারা একসঙ্গে কাজটা শুরু করছে, শুরু করার সে কাজটা শেষ হওয়ার 5 দিন আগে কি করছে কাজটা ছাইড়া দিছে, মানে কাজটা শুরু করছে দুইজন একসাথে, কিন্তু কাজটা শেষ হওয়ার 5 দিন আগে কি করছে কাজটা ছাইড়া দিছে। তাহলে কত দিনে কাজ শেষ হয়েছে, মানে টোটাল কতদিন লাগছে কাজটা শেষ করতে। তো এটা টাইম অ্যান্ড ওয়ার্ক এন্ড ম্যাথ। টাইম অ্যান্ড ওয়ার্ক এন্ড ম্যাথ থাকলে কি করবেন, সবসময় কাজ যেটা আছে কাজটারে এমন একটা নাম্বার নেবেন যাতে এই যে কন্ডিশনগুলো দিয়ে দেওয়া আছে এটা দিয়ে ভাগ যায়, মানে যেমন এ একলা 10 দিনে করে, বি একলা 15 দিনে করে, তো এই দুটোটা দিয়ে ভাগ যায়। তো এই দুটোটা দিয়ে ভাগ যাওয়া সংখ্যা কোনটা হবে তাদের এলসিএম, যেমন এই যে 10 আর 15-র এলসিএম, মানে নিজের থেকেও নিতে পারেন এমন একটা সংখ্যা নেন যাতে দুটোটা দিয়ে ভাগ যায়। তো এখানে দুইটা 5 দিয়ে যাব, 5 দুগুণে 10, 3 × 5 = 15, আর তো যাব না, তো 5 দুগুণে 10, 3 × 10 কত 30, তার মানে 30-এর দেখুন দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাব। তো আমি ধরে নিই আমার কাছে কত 30টা কাজ আছে। ওকে, 30টা কাজ আছে, তবে এ যেটা আছে একদিনে টোটাল এই 30টা কাজ করতে কত দিন লাগে এর আমি এখানে দেখাচ্ছি। এ টোটাল 10 দিনে কাজ করে, এই যে টোটাল কাজ ও 10 দিনে শেষ করে, তাহলে একদিনে কতটা কাজ করে এ, একদিনে 10 দিয়ে এটার ভাগ 3 × 10 = 30, 3টা কাজ করে, তবেই 10 দিনে শেষ হবো। ওকে, বি যেটা আছে 15 দিনে কাজটা শেষ করে, তাহলে ও একদিনে কতটা কাজ করে, 2টা করে, 15 দিয়ে ভাগ দিলে 15 দুগুণে 30, তবেই ও 15 দিনে কাজটা শেষ হবো। এটা হচ্ছে একদিনের, এ একদিনে 3টা কাজ করে আর বি একদিনে 2টা কাজ করে। এবার দুজন একসাথে যদি কই আমি এ আর বি দুজন একসাথে কতটা কাজ করব, 3 আর 2 5টা কাম, তাহলে দুজন একদিনে একসাথে কতটা কাম করে 5টা কাম করে। ওকে, এবার যখন কইছে কাজটা শেষ হওয়ার 5 দিন আগে কি করছে এ ছাইড়া দিছে, এ 5 দিন আগে ছাইড়া দিছে, তাহলে এই যে বাকি যেটা কাজ আছিল ওই বাকি 5 দিন কে কাম করছে, বি কাম করছে। ক্লিয়ার, কারণ এ তো বাকি লাস্টের 5 দিন ছিল না যে টোটাল কাজের। তো বি যেহেতু একদিনে 2টা কাজ করে, তো লাস্টের 5 দিনে বি যেটা আছে লাস্টের 5 দিনে কতটা কাম করছে, কারণ বি একদিনে 2টা কাজ করে, তো লাস্টের 5 দিনে ও 5 দুগুণে 10, 10টা কাজ করছে। ওকে, মানে একলা ও 10টা কাজ করছে, আর বাকিটা কি এর সাথে মিলাই করছে, কারণ প্রথম কি করছে এ আর বি মিলাই কাজটা শুরু করছে। তো লাস্টে যদি 10টা কাম করে, তো বাকি কতটা কাম তারা আগে করছিল 20টা কাম, কারণ টোটাল কাম হচ্ছে কত 30টা,
ওকে 30টার মধ্যে ও 1 লাখ করছে লাস্টে, ওই যে 5 দিন আগে যে এই ছেড়ে দিছে, তো এই ছাড়ার পর যেটা বি 1 লাখ করছে, ও 10টা কাম করছিল। তাহলে দুজন মিলায়া কতদিন কতটা কাজ করছে 20টা। তো এই 20টা করতে কতদিন লাগছে, কারণ দুইজন মিলে একদিনে কয়টা কাজ করে 5টা, তো 20টা কাম করতে কতদিন লাগবো 5 দিয়া ভাগ, সরি 20টা কাম করতে 4 5 কত 20, তার মানে 4 দিন লাগবো। দুজন যখন একসাথে কাজ করছে প্রথম 20টা কাজ করতে তাদের কতদিন লাগবো 4 দিন লাগবো, আর বাকি 5 দিন বি 1 লাখ করছে, তো টোটাল কয়দিন লাগছে, প্রথমে 4 দিন একসাথে করছে আর বি 1 লাখ 5 দিন করছে, টোটাল কয়দিন 9 দিনে কাজটা শেষ হয়েছে, অপশন নাম্বার ডি। বহু সিম্পল, যদি একটু কনসেপ্ট লাগাম টাইম অ্যান্ড ওয়ার্কের, আর টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো বেসিক থেকে একটা ভিডিও আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ সাম অফ মানি ডাবলস ইন 14 ইয়ার্স, মানে কোনো একটা টাকার পরিমাণ 14 বছরে কি হয় দ্বিগুণ হয়ে যায়। জিজ্ঞাসা করছে কত বছরে সুদের হারকে সহজ হিসাবে ধরা হলে, মানে সিম্পল ইন্টারেস্ট যদি রাখা হয় তার 3 গুণ হবে। সিম্পল ইন্টারেস্টে লাগানো হয়েছে 14 বছরে, এটা কি হয় ডবল হয়, মানে কোনো আমার এক্স টাকা আছে আমি লাগাইছি 14 বছর পর, 14 বছর পর সেটা কি হয়ে যায় টাকাটা ডবল হয়ে যায়, মানে কত বাড়ছে সেম এক্স টাকা বাড়ছে, কারণ ডবল মানে 2x। আমি যেটাই সাপোজ এই যে 5 টাকা লাগাইছি 14 বছরে সেটা কত হয়ে গেছে 10 টাকা উঠছে, তার মানে বাড়ছে কত এখানে 5 টাকা বাড়ছে। ওকে, তো ট্রিপল কথার অর্থ কি, এটা 3 গুণ, তো এখানে সেম ও ডবল হয়েছে কত যখন হচ্ছে 14 বছরে এক্স বাড়ছে, তো আরো এক্স বাড়তে আরো কি 14 বছর লাগবো, তবে এটা কি 3 গুণ হয়ে যাবে। এই যে ডবল এক্স 2x আছে, আরো এক্স যদি আমি যোগ করি তাহলে এটা কত হইব 3x হয়ে যাব। ক্লিয়ার, তার মানে আরো এক্স বাড়তে, কারণ যেহেতু সিম্পল ইন্টারেস্টের সুদের উপরে সুদ নাই, তো যেটা প্রথমে বাড়ছে 14 বছরে ওইটাই সেকেন্ড বাড়বো, কারণ সুদ যেটা সুদ হয়েছে সেটার উপরে হবো না, খালি অরিজিনাল টাকা এক্স এর উপরে আবার 14 বছরে কি হবো আরো এক্স হইব। ওকে, তাহলে টোটাল 3x হইতে আমার কত বছর লাগবে, প্রথম 14 বছর আর 14 বছর টোটাল কত 28 বছর, অপশন নাম্বার বি। এখন কোনো ক্যালকুলেশনের দরকার নাই, জাস্ট একটু কনসেপ্ট ইউজ করলে হয়ে গেছে ম্যাথটা। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 80% and 90% পিওর অ্যাসিড সলিউশন আর মিক্সড টু অবটেন 20 লিটার অফ 87 পিওর অ্যাসিড সলিউশন, মানে দুইটা অ্যাসিড সলিউশন আছে, একটা অ্যাসিড সলিউশন আছে যেটা কত 80% পিওর, ওকে, আর একটা অ্যাসিড সলিউশন আছে যেটা 90% পিওর। এবার দোনোর খান থেকে কিছু অ্যাসিড এখান থেকে কিছু লিটার লইছি, এখান থেকে কিছু লিটার নিয়া 20 লিটারের একটা সলিউশন বানাইছি যেটার মধ্যে পিওরটা কত 87%। ওকে, তাহলে জিজ্ঞাসা করছে যেটা 80% থেকে আমি কত লিটার নিছি সেটা জিজ্ঞাসা করছে, মানে এখান থেকে কত লিটার নিয়ে আর এখান থেকে লিটার নিয়ে মিলায়া টোটাল আমার 20 লিটার বানাইছি, তো এটার মধ্যে কত লিটার 80% পিওর আছিল। ওকে, তো আমার মিক্সচারটা দেখুন 80% আর একটা 90%, টোটাল মিলায় কত হয়েছে অ্যাভারেজ 87% পিওর। তাহলে আমি কি অনুপাতে নিছি দেখুন, অনুপাতটা এখানে যখনই আমরা দুইটা জিনিসের অনুপাত বার করুন তখন সিম্পল, দুইটার থেকে মেন কোনটা আইছে, দুইটা মিক্সচারের পর, এটা হচ্ছে মিক্সচারের শর্ট ট্রিক্স। ওকে, তো মিক্সচারের পর কত আইছে 87 আইছে, তো এটার মধ্যে ডিফারেন্সটা এখানে 80 আর 87 এর মধ্যে কত 7 এদিকে, আর এখানে 90 আর 87 এর মধ্যে কত 3, তো 3, তো যে অনুপাতটা সেটা কত 3:7, মানে 80%টা 3 আর 90%টা 7 অনুপাতে নেওয়া হয়েছে। তাহলে আমার জিজ্ঞাসা করছে 80%এরটা বাইর করতে দিছে, তো টোটাল কত 20 লিটার, টোটাল অনুপাত কত 3 এর সাথে কত 10, 10-এর মধ্যে 3 হচ্ছে কার 80% যেটা ওইটার। ওকে, এই যে 80% যেটা সেটা হচ্ছে 10-এর মধ্যে 3, আর টোটাল কয় লিটারের আমি ভাগ করতে লাগে 20 লিটারের, তো এখানে 10 দিয়ে এটা দুইবার যাবো আর এটা পূরণ করলে 3 দুগুণে 6 লিটার। ওকে, তার মানে আমি যে 80% সলিউশনটা নিছি তার থেকে কত লিটার নিছি 6 লিটার, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ সাম অফ 6,400 ইনভেস্টেড আন্ডার সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ রেট অফ 8% পার annum, মানে 8% সুদের হারে 6,400 টাকাকে কি করা হয়েছে ইনভেস্ট করা হয়েছে সিম্পল ইন্টারেস্টে। এরপরে বললে যদি 5 বছর পরে অর্থের উত্তোলন করা হয়, মানে টাকাটা উইথড্র করা হয় এবং মোট টাকার অর্ধেক শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়, আবার এই যে 5 বছর পরে কি হয় টাকাটা উইথড্র করা হয় যেটা ইনভেস্ট করছিলাম, এরপরে যে টাকা উইথড্র হয়েছে তার থেকে আধা টাকাকে শেয়ার বাজারে ইনভেস্ট করছি, তারপরে ফাইন্ড দ্য রিমেনিং অ্যামাউন্ট, মানে বাকি যে টাকা থাকবে সেটা কত জিজ্ঞাসা করছে।
তো টোটাল প্রথম কত ইনভেস্ট করছি 6,400 টাকা, কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে যদি আমি সিম্পল ইন্টারেস্ট সরল সুদ বের করি, কারণ এখানে সিম্পল ইন্টারেস্টে কোর্সে লাগানো আছে যে সিম্পল ইন্টারেস্টে, তো ফর্মুলা কি? মূলধন ইন্টু টাইম ইন্টু সুদের হার, রেট অফ ইন্টারেস্ট ডিভাইড বাই কত? 100। তো এখানে আমার মূলধনটা কত? 6,400 টাকা, ওকে, ইন্টু টাইম কত? 5 বছর, আর সুদের হার কত? 8% বছরে, ডিভাইড বাই 100। আমি যদি এটা 5 দিয়ে কাটি, 5 20 কত? 100, এখানে এই 0 0 কাটা, আর 2 দিয়া এটারে কাটলে কত? 4। তো বাকি 4-এর সাথে এটা পূরণ, একটা 0, 4 4 16, 1 আছে, 4 6 24, কত? 25। তাহলে এই যে 5 বছর পর সুদের পরিমাণ সেটা হচ্ছে কত? 2560 টাকা। তো টোটাল টাকা উইথড্র করছি, যেহেতু আমার আগে 6,400 টাকা আছিল, এটার সাথে আরও 2500 কত? 60 টাকা যোগ ইন্টারেস্ট পাইছি, তো 0 6 9 কত? 8। টোটাল এবার টাকা কত উইথড্র করছি 5 বছর পরে? 8,960 টাকা। কিন্তু কইছে কি এখানে অর্ধেক টাকা কই ইনভেস্ট করছি? শেয়ার বাজারে। তো বাকি যে টাকা থাকবো সেটা কত? তো এটার অর্ধেক ইনভেস্ট, তো অর্ধেক যদি বাইর করি আমি 8960, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে 4 দুগুণে 8, এখানেও 4 দুগুণে 8, এক থাকে 16, 8 দুগুণে 16, আর একটা 0, ওকে। তো টোটাল কত টাকা ইনভেস্ট করছি শেয়ার মার্কেটে? 4,480 টাকা। তো বাকি অর্ধেক টাকা থাকবো, মানে 4,480 টাকা আমার কাছে থাকবো। অপশন নাম্বার সি কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, an amount of 3,550 is divided into XYZ such that 3 times X share is equal to 5 times Y share and 7 times Z share। তাহলে X এর শেয়ার কত বের করতে দিছে? মানে এই যে 3,550 টাকা আছে, 3 জনের মধ্যে ভাগ করা দেওয়া আছে, আর ভাগের যে রুলটা সেটা কি? X এর 3 গুণ, এই যে 3x বরাবর কত? এই যে x এর 3 গুণের ভাগ y এর 5 গুণের সমান 5y, আর বা x এর 3 গুণের ভাগ z এর সাথে হলে কত? 7 গুণের সমান 7z। ক্লিয়ার? তো এটা হচ্ছে তিনজনের মধ্যে রিলেশনটা দেওয়া আছে, বললো x এর শেয়ার কত, এখান থেকে আমার x এর শেয়ার বের করতে দিছে। তো আমি যদি x এর শেয়ার বের করি, প্রথমে তিনজনের কি অনুপাতে ভাগ করা আছে সেটা বের করতে লাগবো। তো অনুপাতটাই যে x = y = z, আমার অনুপাতটা বের করতে লাগে। তো যে কোনো একটা আমি এখানে x এর জায়গায় যেখানে x আছে বা যে কোনো পরের দুটা চেঞ্জ করে দিই, কারণ দুইটার সাথে কি রিলেশন আছে? x এর রিলেশন আছে, এখানে xটা রাখি, = y এর জায়গায় আমি কি লিখতে পারি? এই যে y এর জায়গায় এই 5টা দিয়ে গেলে নিচে, মানে y = কত? 3x বাই কত? 5, ওকে। তাহলে আমি লিখতে পারি এটা 3x বাই 5 z এর জায়গায় কি লিখতে পারি? সেম এই 7টা এদিকে আসলে কি হয়ে যাব? নিচে হয়ে যাব এই 7টা এখান থেকে। তাহলে আমি z এর জায়গায় লিখতে পারি 3x বাই 7। তাহলে তিনও জায়গায় এবার x আয় পড়ছে, আমি x ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখানে কি থাকবো? 1 থাকবো। এই যে 1:3 বাই কত? 7। এবার কত হচ্ছে, এভাবে যদি অনুপাত থাকে আপনি ভাগ করতে পারবেন না, সিম্পল অনুপাতে বানান। তো সিম্পল অনুপাতে বানানোর জন্য নিচেরটা ক্যান্সেল হতে লাগে, তো নিচের ক্যান্সেলের জন্য কত পূরণ করতে লাগবে? এখানে 5 আর 7 ক্যান্সেল করতে লাগে, মানে আমার 5 আর 7 পূরণ করে কত? 35। তো আমি 35 যদি পুরাটার সাথে সবগুলোর সাথে পূরণ করি, তাহলে এটা কত? 35 থেকে 35, ওকে, এটার সাথে যদি 35 পূরণ করি, এই যে 3/5 এর সাথে আমি 35 পূরণ করি, তাহলে এটা দিয়ে এটার কয়বার যাব? 7 বার, 3 7 কত? 21, 21 এটার সাথে 35 পূরণ করলে 3/7 ইন্টু এটার সাথে যদি 35 পূরণ করি 7 দিয়ে এটা 5 বার, তাহলে 3 5 15। তাহলে অনুপাতটা এবার পেয়ে গেলাম, মানে এই যে x y z এর অনুপাতটা কত? 35 21 কত? 15। আমার x এর শেয়ার বের করতে দিছে, তো x এর ভাগ কত এখান থেকে? x এর যে ভাগটা সেটা কত এখান থেকে? 35। x এর ভাগ হয়েছে 35, আর টোটালের মধ্যে 35 ভাগ হয়েছে x এর। তো টোটাল কত? এখানে 5 1 6 11, হাতে 1 আছে, 1 3 4 6 7, টোটাল হয়েছে 71। 71-এর মধ্যে 35 হয়েছে কার? x এর ভাগ, ওকে। ইন্টু কত টাকারে ভাগ করতে লাগে? যখনই আপনার অনুপাত পাই যাবেন তখনই আপনি যে কোনো জনের ভাগটা বাইর করতে পারবেন, যার বাইর করবেন তারটা উপরে আর টোটাল নিচে, আর কত টাকার ভাগ করতেছেন এখানে ওটা ভাগ 3550, ওকে। তো এখানে যদি আমি কাটাকাটি করি 71 দিই, ডাইরেক্ট কাটাকাটি তো যাব না, কারণ 71 মৌলিক সংখ্যা,
তো ডাইরেক্ট কতবার এটার মধ্যে যেতে পারে? 70 যদি ধরি 5 7 35 মানে 5 বারে করে যাব। আমি দেখি পূরণ করে দেখি 71 এর সাথে 5 পূরণ করলে 5 একে 5 5 7 35। তার মধ্যে এই পুরাটা সংখ্যার মধ্যে কয়বার যায়? 5 বার, আর একটা শূন্য আছে 50। এটা পূরণ করলে 5 5 25, 2 আছে 3 5 15 17, একটা শূন্য। তাহলে এর যে এক্স এর যে ভাগ সেটা কত? 1750। অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। দেয়ার আর 15 স্টুডেন্ট ইন এ ক্লাস, দেয়ার এভারেজ ওয়েট ইজ 40 কেজি। মানে একটি ক্লাসে 15 জন ছাত্র আছে, তাদের গড় ওজন কত? 40 কেজি। গড় কথার অর্থ কি? প্রত্যেকজনের 40 করে যায় ওজন। মানে কোনো একটা ক্লাসে তো সবার ওজন সেম হয় না, কিন্তু যদি আমি অ্যাভারেজ হিসাব বার করি, মানে প্রত্যেকজনের সমান সমান হিসাবে, তখন কত হবো? 40 কেজি। তো একজনের যদি 40 কেজি হয়, 15 জনের কত হবো? 15 ইন্টু 40। টোটাল ক্লাসের 15 জনের ওজন 4 15 60, 600 কেজি। টোটাল ওজন 600 কেজি। বললো হোয়েন ওয়ান স্টুডেন্ট লিভস এ দ্য ক্লাস দি অ্যাভারেজ ওয়েট ইজ 39.5 কেজি। মানে একজন শিক্ষার্থী, একজন স্টুডেন্ট যদি ক্লাসটা ছাইরা দেয়, তাহলে এবার যে অ্যাভারেজ ওজন সেটা কত? 39.5 কেজি কমে যায়। তাহলে যে ছাড়ছে ক্লাস, তার ওজন কত জিজ্ঞাসা করছে। ওকে, তো একজন যদি ছাড়ে, তাহলে এবার নতুন কতজন স্টুডেন্ট আছে? 14 জন আছে, কারণ একজন ক্লাসে ছেড়ে গেছে। ওকে, 14 জনের ওজন প্রত্যেক জনের এবার কত? 39.5 কেজি। তাহলে 14 জনের কত হইব? 39.5 এর সাথে পূরণ। আমি যদি পূরণ করি এটা, যে 39.5 14 পূরণ করলে 4 5 20, 4 9 36, 38, 3 4 12, 15 ইন্টু এখানে 5 একে 5, 9 একে 9, 3 একে 3, তাহলে 0 8 5 কত? 13, 10 15, আর এখানে কত? 5। তো এখানে এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক। এবার ওজনটা কত? 553, 553। তাহলে যখন 15 জন আসছিল তখন 600 আসছিল, যখন একজন কমে গেছে তাহলে এবার ওজন টোটাল কত হয়েছে? 553। তাহলে আমার যে ছাড়ছে তার ওজন কত? এই 600 থেকে এটা বিয়োগ, কারণ একজন ছাড়ার পরে এটা কমছে। 553 যদি আমি 553 বিয়োগ করি, তাহলে কত? এখানে 47। ওকে, তাহলে যে ছাড়ছে তার ওজন কত? অপশন নাম্বার এ 47 কেজি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে। দি এভারেজ অফ 4 কনজিকিউটিভ নাম্বার ইজ 35.5। কনজিকিউটিভ নাম্বার কোনগুলা হয়? মানে পর পর কনজিকিউটিভ নাম্বার হয় এগুলা, যেমন এক্স একটা আছে, তারপরেরটা এক্স প্লাস 1। এই যে এক এক বাড়বো, পরেরটা এক্স প্লাস 2। ওকে, তো বাড়ার যেটা নিয়ম সেটা যাতে সেম থাকে, এরকম না যে এক এক বাড়তেছে বা দুই দুই বাড়তেছে। মেবি একও বাড়তে পারে, দুইও বাড়তে পারে। তো এখানে যেহেতু বলে না আমরা কনজিকিউটিভ পর পর কইছি, তার মানে একটা এক্স, পরেরটা কত? এক্স প্লাস 1, এরপরে 2, চারটা বললো, তাহলে আরেকটা কত? এক্স প্লাস 3। ক্লিয়ার? যেমন এই যে একটা 2, একটা 3, একটা 4, এগুলোকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার। ওকে, তো এখানে চারটা কনজিকিউটিভ নাম্বার আছে যাদের অ্যাভারেজ দেওয়া আছে এত। এবার আমি যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে চারটা, অ্যাভারেজ কীভাবে বাইর করুম? অ্যাভারেজ বাইর করার রুল হচ্ছে সবগুলারে যোগ করুম। এই যে যতগুলো নাম্বার আছে আমি সব যোগ করুম, আর কতটা নাম্বার আছে ওইটা দিয়ে ভাগ। তো এখানে কয়টা নাম্বার ছিল? চারটা, 4 দিয়ে ভাগ। ওকে, তাহলে ইকুয়াল টু অ্যাভারেজটা পাম, আর অ্যাভারেজটা দেওয়া আছে এখানে 35.5। তো আমার এখানে জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য হাইয়েস্ট নাম্বার অ্যামং দিস নাম্বারস। এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা, তো বড় সংখ্যা কোনটা ছিল? এক্স প্লাস 3টা, এটা আমার সবচেয়ে বড় সংখ্যা, কারণ এই যে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এই চারটার মধ্যে এক্স প্লাস 3 সবচেয়ে বড়। তো আমার এক্স লাগে, যদি এক্স পাই যায় বড় সংখ্যাটা পাই যাবো। তো এখানে যোগ করলে টোটাল কয়টা এক্স আছে? 4টা এক্স, মানে 4x, প্লাস এখানে এটা যোগ করলে 1 আর 2 3, 3 আর 3 কত? 6, 6। আর এই 4টা এদিকে পূরণলেও নিচে থেকে এদিকে আনলে কি উপরে পূরণ হয়ে যাব, কারণ কোনো সংখ্যা যদি এখানে ভাগ থাকে এদিকে আসলে উপরে পূরণ। তো পূরণ করলে 4 5 20, 2 আছে 4 5 20, 20 এর 2 কত? 22, 2 আছে 3 4 12, 14, আর এখানে এক ঘর পর দশমিক, মানে এক ঘর পর দশমিক। তাহলে দশমিকের পরে শূন্যর কোনো কাজ নাই, শুধু কত? 142। তা আমার এখানে এক্স লাগে, তো 4x রাখি, এই 6টায় দিয়ে গেলে কি? -6, 1 4 2 কত? -6। এটার থেকে এটা বিয়োগ করলে 136। ওকে, তো এক্স লাগে, এই যে লগের সংখ্যাটা আছে এটা কি পূরণ আছে, দিয়ে গেলে ভাগ 136/4, 4 দিয়ে এটা কাটলে 3 4 12, 1 থাকে 16, 4 4 16। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত? 34 এখানে।
আমার x ইকুয়াল টু 34, কিন্তু এখানে সবচেয়ে বড় সংখ্যাটা বাইর করতে দিছে। তো বড় সংখ্যাটা কি হবে, যে 34 আর লগে আরও 3 যোগ হবো, মানে কত 37। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি সাম অফ অ্যান্ড ডিফারেন্স বিটুইন দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বার। দুইটা নাম্বার আছে, সংখ্যা আছে, যাদের এলসিএম আর এইচসিএফ এর যোগফল আর পার্থক্য মানে বিয়োগফল দেওয়া আছে। যোগফল কত 512 আর বিয়োগফল 496। ওকে, যদি একটি সংখ্যা 72 হয় তাহলে অন্য সংখ্যাটি কি জিজ্ঞাসা করছে, মানে একটা সংখ্যা 72 তাহলে অন্য সংখ্যাটি কি। তো এখানে সাপোজ আমার যে এলসিএম যেটা আছে এটারে আমি এক্স লই আর এইচসিএফটা ওয়াই ধরি। তো প্রথমে কি সাম মানে যোগফলটা দেওয়া আছে কত 512, এই যে এক্স আর ওয়াই মানে এলসিএম আর এইচসিএফ এর যোগফল দেওয়া আছে কত 512 দেওয়া আছে, আর দেওয়া আছে তাদের পার্থক্য ডিফারেন্সটা কত 496, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 496, 96। তো এই ধরনের যদি আপনি দুইটা ইকুয়েশন থাকে পান তাহলে ডাইরেক্ট ক্যান্সেল প্লাস মাইনাস করতে পারেন। তো এখানে প্লাস মাইনাসের উপরে কি প্লাস, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস আমি ডাইরেক্ট ক্যান্সেল, আর দোনোটার আগে প্লাস আছে মাইনাস 2x ইকুয়াল টু এই দোনোটার আগে প্লাস কিছু না মানে প্লাস যোগ করুন। তো এটা যোগ করলে কত 8, এখানে 10, এখানে 9 10 108, সরি 1008, 2x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কত হবে, এই যে 1008 ডিভাইড বাই কত 2, 2 দিয়ে এটারে কত 5 দুগুণে 10 মানে 50, আর 8-এর মধ্যে 4 দুগুণে 8, তাহলে x ইকুয়াল টু কত এখানে 504। ক্লিয়ার? x মানে কি আমার এলসিএম, তাহলে এলসিএম আমি পেয়ে গেলাম 504। তাহলে এসসিএফটা কত হবো, যে কোনো একটার মধ্যে, এখানে দুটো ইকুয়েশন আছে 1 নাম্বার 2 নাম্বার, যে কোনো একটার মধ্যে বসায় দিন। আমি প্রথমটাতে বসাই, প্রথমটা কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 512। তো আমার এক্স পাই গেছি এই যে 504 প্লাস ওয়াই ইকুয়াল টু কত 512 আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবো, এই সংখ্যাটা এদিক গেলে মাইনাস, যে 512 মাইনাস কত 504। ওকে, তো এখানে বিয়োগ করলে কত 8, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলাম 8, আর ওয়াই মানে কি এসসিএফ, এসসিএফ, আর এক্স মানে এলসিএম, এলসিএমটা কত 504 পাই গেছি। এবার বললো দুইটা সংখ্যার মধ্যে একটা দেওয়া আছে কত 72, তাহলে অন্য সংখ্যাটা। তো যখনই আপনার দুইটা সংখ্যা মধ্যে একটা দেওয়া থাকে আর এলসিএম এসসিএম থাকে, তো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, যে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল। তো সংখ্যা দুইটার পূরণফল, তো একটা সংখ্যা দেওয়া আছে 72, অন্যটা আপনি যে কোনো ধরে নিন এ, কারণ অন্যটা আমার বাইর করতে লাগে। তো এখান থেকে এলসিএম আমি এলসিএমটা কত 504 বাইর করছি, আর এইচসিএফটা কত 8 ইকুয়াল টু কত 72 ইন্টু এ। তো এ বাইর করতে পারেন, এখানে যদি আমি কাটি 8 দিয়ে এটারে কয়বার যাব 8 নং 72, 9 দিয়ে এদিকে যদি আমি কাটাকাটি করি 50-এর মধ্যে 5 নং 45, এরপরে 5 54 থাকে 6 নং 54, তার মানে এ ইকুয়াল টু কত পেলাম 56। তাহলে একটা সংখ্যা যদি আমার 72 হয়, অন্য সংখ্যাটা কত 56। একটু লেন্দি দিছে, মানে ক্রিটিক্যাল প্রথমে যে এই জায়গাটা আপনার আলাদাভাবে বাইর করতে লাগে, বাকি এইটা দিয়া যে এলসিএম ইন্টু এইচসিএফ এটা দিয়া প্রচুর ম্যাথ আসে। ডাইরেক্ট এটা দিয়া আপনার এলসিএম আর এইচসিএফ দেওয়া থাকবে, একটা সংখ্যা দেওয়া থাকবে আর একটা সংখ্যা বাইর করতে বলবে, বা দুটা সংখ্যাই দেওয়া থাকবে, এলসিএম দেওয়া থাকবে, এইচসিএফ বাইর করতে বলবে, তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রুট ওভার 21 ইকুয়াল টু 4.58 দেওয়া আছে, তাহলে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাইর করতে দিছে কত রুট ওভার 7/3। ওকে, তো এখানে তো রুট ওভার 7/3, আমি যদি যেহেতু রুট 3 নাই, আমি 3টা নিচে রুটের থেকে বাইর করতে পারি, কারণ পুরোটার উপরে রুট আছে। তো আমি যদি কীভাবে বাইর করুম, এই যে উপরে 7 নিচে উপরে আরেকটা 3, মানে নিচে আরেকটা 3 পূরণ করি উপর নিচে, তাহলে যে 3 3 ক্যান্সেল, তাহলে আগেরটাই থাকবো 7/3। তো এবার কী হবো, উপরেরটা শুধু রুট থাকবো, 3 7 কত 21, আর নিচে রুটের দুটার থেকে কি হয় একটা বাইরে হয়ে যায়, নিচেতেও বাইরে হয়ে গেল। ওকে, তো নিচে উপরে রুট, কেন এটা বানাইছি আমি, মেন কারণ হচ্ছে আমার রুট 21 তো আসছে ভ্যালু, তো এটার মানে আমি বসাইতে পারি এই যে 4.58, তাহলে আমার রুট ক্যান্সেল, আর নিচে কত 3, 3 দিয়ে এবার এটার ভাগ করলে কত 3 একে 3, দশমিক আছে 0.1 আর 5 15, 3 5
15 8-এর মধ্যে 3 দুগুণে 6 মানে 1.52, এখানে 3 ঘর পর্যন্ত আছে, 1.52, এটা আরও আছে। তো এখানে যদি আমি 3 দুগুণে 6 আরও কত 2 থাকে, দশমিক আছে আবার শূন্য নিতে পারি। 20, 20-এর মধ্যে কত 318, 6, 318। ওকে, তো এখানে 1.526 আছে, 6 এখানে 7 লিখছে কারণ আমার 18 আছে, আবার 2 আছে, আবার 20, আবারও 6 যাবো, তো এরকম 6 6 যাইতে থাকবো, কিন্তু 3 ঘর পর্যন্ত লিখতে বলছে। তো যখনই আমরা 3 ঘর পর্যন্ত বা 2 ঘর পর্যন্ত লিখি, পরেরটা দেখি যদি 5-এর থেকে বড় হয় তো 1 যোগ করে দিই এখানে। তো এখানে এটা 5-এর থেকে বড় মানে 1 যোগ 1.527। ওকে, তাহলে অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইন অ্যান ইলেকশন কন্টেস্ট বাই টু ক্যান্ডিডেটস, ওয়ান ক্যান্ডিডেট গট 45% অফ এ টোটাল ভোটস অ্যান্ড স্টিল লস বাই 300 ভোটস। মানে দুজন প্রার্থীর মধ্যে একটা ইলেকশন হয়েছে, এর মধ্যে যে হারছে সে 45% ভোট পাইছে, তা সত্ত্বেও 300 ভোটে হেরে গেছে। তাহলে মোট ভোটের সংখ্যা কতটা ছিল জিজ্ঞাসা করছে। তাহলে যে লুজার হয়েছে সে কত ভোট পাইছে 45%, আর যে উইনার হয়েছে জিতছে সে কত, তাহলে 55% ভোট পাইছে। কারণ টোটাল 100% মধ্যে 45% ও পাইছে লুজারে, আর উইনার কত 55%। তো এই যে তাদের মধ্যে ডিফারেন্সটা কত, 10-10%-এর ডিফারেন্স দুজনের মধ্যে, কারণ ও 45% ও 55%। আর এই যে 10%-এর ডিফারেন্স তাতেই কত 300 ভোট, কারণ ও 300 ভোটে হারছে। লুজারটা উইনার থেকে 300 ভোট কম পাইছে, 300, আর লুজারটা উইনার থেকে কত পার্সেন্ট কম পাইছে, 10% কম পাইছে। তার মানেটা কি 10% বরাবর কত 300 ভোট। ওকে, তাহলে জিজ্ঞাসা মোট ভোটের সংখ্যা, তো মোট ভোট কত 100% ছিল। তো আমার যদি একটা পার্সেন্ট আপনি পায়ে যান, আর একটা পার্সেন্ট ইজি, যে পার্সেন্টটা লাগে সেটা উপরে, আমার 100% লাগে, 10%টা আছে ওটার নিচে, আর যেটা আছে তার ভ্যালু পূরণ। একটা শূন্য ক্যান্সেল, এটা পূরণ করলে কত 3 একে 3, আর এখানে 3টা শূন্য 3000। তাহলে যে ইলেকশনে টোটাল ভোট আসিল সেটা কত আসিল 3000টা আসিল। তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।